শুভ্র, তুই ভুলে যাচ্ছিস আজ তোর বিয়ে। শুভ্র এবার কোনো উত্তর দিল না। সে নির্বিকার চিত্তে খাবার চিবাতে লাগলো। পরিস্থিতি ক্রমশ হাতের বাহিরে চলে যাচ্ছে দেখে সাহেরা চৌধুরী তাড়াতাড়ি সোহান চৌধুরীর কাছে এসে নরম সুরে বললেন, আপনি একটু শান্ত হন। ও খাওয়া শেষ করেই রেডি হতে যাচ্ছে। সোহান চৌধুরী আর কথা বাড়ালেন না। তিনি চরম বিরক্ত নিয়ে সবাই ধপ করে বসলেন। শুভ্র তখনও নিজের জগতেই আছে। চারপাশে এই হুলস্থুল যেন তাকে স্পর্শই করছে না। সে নিরুদ্বেগ চিত্তে খেয়ে যাচ্ছে। তুর্য শুভ্রর এমন অদ্ভুত আর অতি স্বাভাবিক আচরণ দেখে আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। সে বিড়ালের মতো টিপটিপ পায়ে এগিয়ে এসে শুভ্রর একদম পাশে দাঁড়ালো। তারপর ফিসফিস করে কিন্তু বেশ রসিয়ে বলল, সিরিয়াসলি ভাই, বিশ্বাস কর, জীবনে এমন কুল বর আমি আর একটাও দেখি নাই। তুই একমাত্র বর যে কিনা নিজের বিয়ের দিন দুপুর পর্যন্ত নাক ডেকে ঘুমাস, আবার সবাইকে রেডি করিয়ে দাঁড় করিয়ে রেখে নিজে এখন আয়েশ করে লাঞ্চ করছিস। হ্যাভ সাম সেম ম্যান। বাহ ভাই বাহ, তুই সেরা। শুভ্র এক পলক আর চোখে তুর্যের দিকে তাকালো। শুভ্রের সেই বরফ শীতল আর তীক্ষ্ণ চাহনি দেখা মাত্রই তুর্য একদম চুপসে গেল। মনে মনে ভাবল, বাপরে, এ তো জ্যান্ত যমরাজ। তুর্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সোহান চৌধুরীর বিরক্তি যখন চরমে, ঠিক তখনই তার পাঞ্জাবির পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। তিনি ফোন বের করে স্ক্রিনের নাম্বারটা দেখেই সাহেরা চৌধুরীর দিকে তাকিয়ে রাগে গড়গড় করে বললেন, এই যে, খানবাড়ি থেকে ফোন এসেছে। নিশ্চয়ই তারা গেটে অপেক্ষা করছে। কিন্তু এইদিকে তোমার গুণধর ছেলে এখানে যমরাজের মতো বসে বসে গিলছে, যেন আজ তার বিয়ে নয়, অন্য কারো। কথাটা বলেই তিনি কড়া মেজাজে কলটা রিসিভ করলেন। কিন্তু ফোনের ওপাশ থেকে নেহার বাবা নাইম খানের কোনো রাগী কণ্ঠ নয়, বরং অত্যন্ত অসহায় আর ভেঙে পড়া কণ্ঠ ভেসে এলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ভাই সাহেব, কোন মুখ যে আপনাদের সামনে দাঁড়াবো তা ভেবে পাচ্ছি না। আসলে নেহা পালিয়ে গেছে। সে একটা চিঠি লিখে জানিয়ে গেছে সে অন্য কাউকে ভালোবাসে। শুভ্রকে সে বিয়ে করতে পারবে না। আই এম সো সরি ভাই সাহেব, আমাদের মাফ করে দেন, আমরা সত্যি লজ্জিত। মুহূর্তের মধ্যেই সোহান চৌধুরীর পায়ের তলার মাটি যেন সরে গেল। সোহান চৌধুরী কিছু বলার সুযোগ পাওয়ার আগেই ওপাশ থেকে খট করে কলের লাইনটা কেটে গেল। তার ফ্যাকাশে মুখ আর পাথরের মতো বসে থাকতে দেখে ইকবাল এহসান দ্রুত এগিয়ে এসে উদ্বেগের সাথে বললেন, কি হলো ভাই সাহেব, কোনো প্রবলেম? সোহান চৌধুরী যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। তিনি অস্পষ্ট স্বরে কাপা গলায় বললেন, নেহা পালিয়ে গেছে, সে শুভ্রকে বিয়ে করবে না। সোহান চৌধুরীর মুখ থেকে এই কথাটি বের হওয়া মাত্রই পুরো হলরুমে যেন একটা শক্তিশালী বোমা ব্লাস্ট হলো। উপস্থিত সবাই স্তম্ভিত, কারোর মুখে কোনো ভাষা নেই। বিয়ের সব আয়োজন সম্পূর্ণ, অথচ কোণে নেই। সবার মাঝে যদি কেউ একদম স্পৃহ থাকে সে হলো শুভ্র। সে তার খাওয়া শেষ করে হাত মুছে ধীর স্থিরভাবে চেয়ার ছেড়ে দাঁড়ালো। আশেপাশে কি হচ্ছে, কার সম্মান যাচ্ছে, এইসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে সোজা ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা হৃদির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে হুকুমের সুরে বলল, হৃদি, আমার রুমে আয়। কথাটা বলে শুভ্র আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। কারোর কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সে হনহন করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। শুভ্রের এই অদ্ভুত আচরণ আর নেহার পালিয়ে যাওয়ার খবর সব মিলিয়ে চৌধুরী বাড়ির পরিবেশ এখন থমথমে। এদিকে হৃদি শুভ্রের হঠাৎ এমন ডাকে একদম কুঁকড়ে গেল। তার আত্মা কেঁপে উঠল বললেও কম বলা হবে। এই পরিস্থিতির মাঝে শুভ্র তাকে হঠাৎ কেন ডাকলো? তবে মনে মনে এক অদ্ভুত প্রশান্তি যেন হৃদির সারা শরীরে বয়ে যাচ্ছে। নেহা পালিয়ে গেছে, তার মানে আজ আর বিয়ে হচ্ছে না। বউ ছাড়া তো আর বিয়ে সম্ভব না। এই আনন্দটা যেন বাদ মানছে না হৃদির মনে। তার এখন ইচ্ছে করছে খুশিতে পা হাত ছুঁড়ে নাচতে। কিন্তু শুভ্রের সেই গম্ভীর ডাকটা মাথায় আসতেই তার সবটুকু আনন্দ আবার ভয়ের রূপ নিল। লন্ডন মানেই এক মায়াবী কুয়াশা আর ঝিরঝিরে বৃষ্টির শহর।
চারিদিকে ভিক্টোরিয়ান আমলের কারুকাজ করা পাথরের দালান, আর তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে বয়ে চলেছে টেমস নদী। রাস্তার মোড়ে মোড়ে সেই আইকনিক লাল রঙের দোতলা বাস আর টেলিফোন বুথ। আকাশে সবসময় একটা ধূসর মেঘের খেলা চলে, যা শহরটাকে এক অদ্ভুত রাজকীয় আভিজাত্য আর রহস্যময়তায় মুড়িয়ে রাখে। লন্ডনের সেই বিশালবহুল অ্যাপার্টমেন্টের ভিতরটা এখন এক ধ্বংসস্তূপ। নেহা যেন এক উন্মাদহীন। তাই ডাইনিং রুমে দামি ফুলদানি, ল্যাপটপ, এমনকি দেওয়ালের পেন্টিংগুলোও রেহাই পায়নি। সে সব আছড়ে আছড়ে ভাঙছে। কাল রাতেই সে যান বাঁচিয়ে ফ্লাইটে করে লন্ডনে পালিয়ে এসেছে, কিন্তু এখানে এসেও তার বুকের জ্বালাটা কমছে না। যাকে পাওয়ার জন্য সে হন্যে হয়ে উঠেছিল, যার জন্য সে সব কিছু বাজি রেখেছিল, সেই শুভ্রকে হাতের মুঠোয় পেয়েও এইভাবে হেরে গেল। ভাবতে গেলেই নেহা বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে উঠছে। কিছুক্ষণ পর রুমে দরজা ঠেলে ধীর পায়ে ভিতরে ঢুকলো এক যুবক। ঠোঁটে জ্বলন্ত সিগারেট, শরীরটা উন্মুক্ত। আয়নার মতো দুধের মতো ফর্সা তার গায়ের রং, আর সেই সুগঠিত বুক ও পিঠ জুড়ে আঁকা রয়েছে বিচিত্র সব জটিল ট্যাটু। পরনে কেবল একটা ঢিলাঢালা শর্ট প্যান্ট। এই যুবকটি আর কেউ নয়, নেহার বড় ভাই আরমান খান নিভরান। লন্ডনের অন্ধকার জগতে একাচ্ছ্রত আধিপত্য, সে পুরো দোস্তর এক মাফিয়া। নেহা এই বিপদে সব ফেলে তার এই ভয়ঙ্কর ভাইয়ের কাছে আশ্রয় নিয়েছে। নিভান এক হাতে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে অন্য হাতে ফ্রিজ থেকে বের করা এক ক্যান ঠান্ডা কোক নেহার দিকে বাড়িয়ে দিল। নেহার বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে খুব শান্ত অথচ ভারী গলায় সে বলল, কুল ডাউন নেহা, নে এটা খা, মাথাটা একটু ঠান্ডা কর। নেহা লাল টকটকে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ক্যানটা ঝটকায় সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, মাথায় কিভাবে ঠান্ডা করব ভাইয়া? শুভ্র আমাকে অপমান করছে, ও আমাকে গু খেতে বলেছে। আই কান্ট টলারেট দিস। নিভান ক্যানটা বেশ জোর করে নেহার হাতে ধরিয়ে দিল। তারপর সোফায় আয়েস করে বসে সিগারেটে লম্বা একটা টান দিল। ধোঁয়াটা কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উড়িয়ে দিয়ে খুব শান্ত গলায় বলল, জানিস নেহা, কোনো কিছু করার আগে একদম এক্সাইটেড হতে নেই। নেভার গেট ইমোশনাল বিফোর এ ডিল। তুই আগে কোকটা খা, মাথা ঠান্ডা কর, তারপর সব আমাকে খুলে বল। নেহার আগে ফুঁসতে ফুঁসতে কোকের ক্যানে চুমুক দিল। তার চোখ দিয়ে তখনও রাগের আগুন ঝরছে। নিভান সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শুভ্র, নাইস নেম। আমার বোনটা মন কেড়েছে একটা চোর। চুরির ফোনটা তো তাকে দিতেই হবে। হি হ্যাজ টু পে ফর দিস। কথাটা বলেই নিভান সরাসরি নেহার চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, তুই এই শুভ্রকে চিনিস কিভাবে? হাউ ডিড ইউ মিট হিম? নেহা কোকটা টেনে শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, চৌধুরী গ্রুপের অফিসের সিইও সে। আগে সুহান আঙ্কেল বসতেন। আমি ড্যাডের সাথে অফিসে গেলে শুধু ওনাকেই দেখতাম, কিন্তু হঠাৎ একদিন গিয়ে দেখি আঙ্কেলের জায়গায় তার ছেলে বসে আছে। তখনই জানতে পারি ওটাই আঙ্কেলের একমাত্র ছেলে সাইফান শুভ্র চৌধুরী। প্রথম দেখা থেকেই ওকে আমার ভালো লেগে যায়। এক কথায় বলতে পারো আমি ওকে ভালোবাসি ভাইয়া। আমার যেভাবেই হোক শুভ্রকে চাই। আই ওয়ান্ট হিম অ্যাট এনি কস্ট। নিভান কিছু একটা গভীর চিন্তা করলো। তার ট্যাটু আঁকা আঙ্গুলগুলো সিগারেটের ফিল্টারে খেলা করছে। সে হঠাৎ ভুরুকুচকে জিজ্ঞাসা করলো, তোর তো বিয়ে হতে ছিল, তাহলে হঠাৎ শুভ্র তোর সাথে এমন কি করলো যার জন্য তোকে এভাবে সব ফেলে পালিয়ে আসতে হলো? হোয়াট হ্যাপেন জাস্ট বিফোর দ্য ওয়েডিং? হৃদি নেহার পালিয়ে যাওয়ার ঘটনাটা ভাবতে ভাবতে নিজের রুমে এলো। তার মাথায় এখন হাজারো প্রশ্নের মেলা। নেহা কেন পালিয়ে গেল? কাল পর্যন্ত তো মেয়েটাকে এই বিয়ে নিয়ে বেশ উত্তপ্ত আর খুশি দেখছিল, তাহলে হঠাৎ এমন কি হলো? পরক্ষণে সে নিজের মনকে মনে মনে একটা বড়সড় ধমক দিল। আরে ধুর, নেহা কেন পালিয়েছে সেটা দিয়ে আমার কি কাজ? পালিয়েছে এটাই তো মেঘ না চাইতে জল। আমার শুভ্র ভাই অন্তত ওই ডাইনির হাত থেকে তো বেঁচে গেল। ভাবতেই হৃদি খুশিতে আত্মহারা হয়ে সোজা বিছানায় ধপাস করে শুয়ে পড়ল।
কোল বালিশটা শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় গড়াগড়ি খেতে খেতে সে বিড়বিড় করে বলতে লাগলো, কি যে আনন্দ লাগছে, শুভ্র ভাইও আমার শুভ্র ভাই ও আমার প্রিয় দর্শন পুরুষ তোমালে একটু একটু আলাবো। হৃদি যেন খুশিতে হিদাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে চট করে উঠে গিয়ে রুমের দরজাটা লক করে দিল। তারপর ফোন থেকে একটা দ্বিহাতি চুটল গান বের করে ভলিউম একদম বাড়িয়ে দিয়ে উড়াধুরা নাচতে লাগলো। তার মনে হচ্ছে বুকের উপর থেকে যেন হিমালয় পাহাড় সরে গেছে। ফোনে তখন তার স্বরে গান বাজছে। বরিশালের লঞ্চে উঠা লইব ফিরিং রুম, বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম। হৃদি গানের তালে তালে কোমর দুলিয়ে নাচছে আর ভাবছে যাক আপদ বিদায় হয়েছে। কিন্তু সে ভুলেই গেছে যে কয়েক মিনিট আগেই শুভ্র তাকে নিজের রুমে ডেকে পাঠিয়েছে। নাচার মাঝেই হঠাৎ হৃদির মনে পড়ে গেল শুভ্র তাকে নিজের রুমে ডেকেছিল। ভাবতেই তার বাঁধ ভাঙা খুশি মুহূর্তে প্রচণ্ড আতঙ্কে পরিণত হলো। হঠাৎ শুভ্র তাকে কেন ডাকলো? হৃদির ধারণা অনুযায়ী শুভ্র আগে যখন কথা বলতো সরাসরি সামনেই বলে দিত, তবে এমন কি প্রয়োজন হলো যে তাকে আলাদা করে রুমে ডাকতে হলো? হৃদি অনেক কষ্টে নিজের ভয় সামলে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর রুম থেকে বের হয়ে সোজা শুভ্রের দরজার সামনে এসে দাঁড়ালো। রুমের দরজাটা খোলাই ছিল, কিন্তু হৃদির হার্টবিট যেন মুহূর্তেই শতগুণ বেড়ে গেল। সে কোনো রকমে দরজায় আলতো করে কড়া নেড়ে কাপা গলায় বলল, ভাইয়া আসবো? ভিতর থেকে শুভ্রের সেই অতি পরিচিত গম্ভীর কণ্ঠ ভেসে এলো। কামিন। হৃদি পা টিপে টিপে রুমে প্রবেশ করলো, কিন্তু রুমে ঢোকা মাত্রই তার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। তার পুরো শরীর যেন এক পলকে পাথর হয়ে গেল। কারণ সোফায় এক পায়ের ওপর অন্য পা তুলে আয়েশ করে বসে শুভ্র একটা ডায়েরি পড়ছে। আর সেই ডায়েরিটা অন্য কারোর নয়, স্বয়ং হৃদির। যেই ডায়েরিতে সে তার জীবনের সব গোপন কথা আর শুভ্রের প্রতি তার জমানো ভালোবাসার কথা লিখে রেখেছিল। হৃদির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। এই ডায়েরি শুভ্র কোথায় পেল? শুভ্রর চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে অত্যন্ত গম্ভীর মুখে ডায়েরির পাতাগুলো উল্টাচ্ছে আর বিড়বিড় করে পড়ছে। হৃদি আতঙ্কে তার জামার দুই পা শক্ত করে খামচে ধরল। তার মনে হচ্ছে পায়ের তলার মাটি এখনই সরে যাবে। বেশ কিছুক্ষণ পর শুভ্র ধীরে ধীরে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। শুভ্রের উঠে আসা দেখে হৃদির বুকটা ধক করে উঠল। শুভ্র সরাসরি হৃদির একদম সামনে এসে দাঁড়ালো। তারপর দীর্ঘক্ষণ কোনো কথা না বলে কেবল হৃদির মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। হৃদির ভয়ে চোখ নামিয়ে ফেলল। তার হাঁটু কাঁপছে। এমনভাবে অনেকটা সময় কেটে গেল। তারপর শুভ্র একদম নিচু স্বরে কিন্তু তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, ভালোবাসিস আমাকে? বিদ্যুৎ স্ফোটিত হওয়ার মতো চমকে উঠল হৃদি। তার আর বুঝতে বাকি রইল না যে শুভ্র সবকিছু জেনে গেছে। আর জানবে নাই কেন? ওই ডায়েরিটা তো আগাগোড়া শুভ্রকে নিয়ে লেখা। যে কেউ ডায়েরিটা পড়লে মুহূর্তেই সব জেনে যাবে। হৃদি চোখ বন্ধ করে শ্বাস নিতে লাগলো। সে ভাবল শুভ্র যেহেতু জেনে গেছে আর সেও যেহেতু শুভ্রকে পাগলের মতো ভালোবাসে, তবে আজ আর লুকাবে কেন? সে শেষবেলা নিখুঁত সত্যিটা সামনে আসাই ভালো। কথাগুলো ভেবেই হৃদি নিজের সবটুকু সাহস সঞ্চয় করে হুট করে চোখ খুলে সরাসরি শুভ্রের চোখের দিকে তাকালো। তারপর বেশ উঁচু গলায় স্বীকার করল, হ্যাঁ। শুভ্র আর কোনো কথা বলল না। সে পাথর কুদার মতো একদৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে রইল। শুভ্রের চোখের ভাষা হৃদি ঠিক বুঝতে পারছে না। সে শুধু দেখছে শুভ্র খুব গভীর আর রহস্যময় চোখে তার দিকে তাকিয়ে আছে। দুজনে দুজনের দিকে তাকিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ কাটিয়ে দিল। অনেকটা সময় পর শুভ্র সোফায় রাখা ডায়েরিটা হাতে তুলে নিল। হৃদি এক মুহূর্তের জন্য ভাবল শুভ্র হয়তো ডায়েরিটা তাকে ফেরত দেবে, কিন্তু না। শুভ্র ডায়েরিটা শক্ত করে ধরে কয়েকটা পাতা টান দিয়ে ছুঁড়ে টুকরো টুকরো করে ফেলল। তারপর পকেট থেকে লাইটার বের করে এক ঝটকায় ডায়েরির শেষ কোণায় আগুন ধরিয়ে দিল। ডায়েরিটা দাউ দাউ করে আগুনের লেলিহান শিখায় পুড়তে লাগলো। মুহূর্তে হৃদির চোখ যেন কপালে উঠে গেল। তার চোখের সামনে শুভ্রকে নিয়ে লেখা হাজারো স্মৃতি, শত শত নির্ঘুম রাতে জমানো অনুভূতিগুলো ছাই হয়ে যাচ্ছে। হৃদির মনে হলো শুধু ডায়েরির নয়,
শুভ্র যেন তার কলিজাটাকে পুড়িয়ে দিচ্ছে। শুভ্র অন্তত নির্লিপ্ত মুখে সেই আগুনের শিখার দিকে তাকিয়ে রইল, যেন এক পরম তৃপ্তিতে সে হৃদির অস্তিত্বকে পুড়িয়ে ধ্বংস করছে। অগ্নিশিখায় লালচে আভা হৃদির ফ্যাকাশে মুখে এসে পড়েছে। মেঝেতে পড়ে থাকা ডায়েরিটার শেষ অংশটুকু ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে। শুভ্র পকেটে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে কণ্ঠস্বর হিমশীতল বাতাসের মতো ঘরের নিস্তব্ধতা ভেঙে দিয়ে বলল, দেখ হৃদি, আমি সাধারণ মানুষদের মতো নাটক করে বলবো না যে তোকে ভালোবাসি না কিংবা তুই আমার যোগ্য নোস। আমি জাস্ট তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এসব আদিক্ষেতা যেন আমি আর কখনো না দেখি। স্টপ দিস ম্যাডনেস রাইট হিয়ার। শুভ্রের এই অবজ্ঞা হৃদির বুকের ভিতরে তীরের মতো বিঁধল। সে যেন নিজের বোধশক্তি হারিয়ে ধপ করে সে জ্বলন্ত ডায়েরিটার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। আগুনের তাপে হৃদির চোখের জল এলেও সে পলক ফেলল না। অবাধ্য দৃষ্টিতে পুড়তে থাকা কাগজের টুকরোগুলোর দিকে তাকিয়ে সে বলতে লাগলো, শুভ্র ভাই, এই ডায়েরিটা তো স্রেফ কয়েকটা সাধারণ কাগজ ছিল, কিন্তু আপনার নামটাতে আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে খোদাই করা। এখন কি এই জীবন্ত হৃদয়টাকেও এই ডায়েরির মতো পুড়িয়ে ছাই করে দিতে পারবেন? আপনার অস্তিত্ব যে আমার প্রতিটা নিঃশ্বাসের সাথে মিশে গেছে। এখন কি এই কাগজের মতো আমার মনটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিতে পারবেন? শুনুন শুভ ভাই, আমি এই ছাই হয়ে যাওয়া ডায়েরি দেখে রাগে বা অভিমানে দাঁড়িয়ে এটা বলবো না যে আপনাকে আর বিরক্ত করবো না, আপনাকে ভুলে যাবো এমন মিথ্যা প্রতিশ্রুতিও দেবো না। কারণ ভালোবাসা যদি সত্যিই ভালোবাসার মতো হয় তবে তাকে উপড়ে ফেলার সাধ্য কারণে আপনি যেদিন এই ডায়েরির মতো আমার শরীরটাকে পুড়িয়ে কয়লা করে দিতে পারবেন আর আমার মনটাকে একদম নিশ্চিহ্ন করে দিতে পারবেন, সেদিনই হয়তো আপনি আমার থেকে মুক্তি পাবেন। আমি জানি আপনি সেটা পারবেন না, কারণ ডায়েরির প্রাণ নেই, তার কোনো অনুভূতি নেই, কিন্তু আমার তো আছে। আর আমাকে ওসব শেষ করে দিলে আমি তো আর এই পৃথিবীতে থাকবো না। তাই আমার এই মাটির দেহটা মিশে যাওয়ার আগে এই অস্তিত্ব জুড়ে শুধুমাত্র একটা নামই ধ্বনিত হবে, আর সেই নামটা হলো সাইফান শুভ্র চৌধুরী। শুভ্রের চোয়াল শক্ত হয়ে এলো। সে যেন নিজের অজান্তেই এক পা পিছিয়ে গেল। হৃদির গলার স্বরের এমন এক অদ্ভুত তেজ আর হাহাকার ছিল যা শুভ্রকে মুহূর্তের জন্য দিশাহারা করে দিল। সে অবজ্ঞার হাসি হাসার চেষ্টা করে বলল, ভালোবাসা মানে কি সেটা বোঝার বয়স কি তোর হয়েছে? এই যে এত লম্বা চওড়া কথা বললি, এসবের মানে জানিস? হৃদি এবার ভিজে চোখে কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে শুভ্রের চোখের গভীরে তাকালো। তার কণ্ঠে তখন দাহনের তীব্রতা। ভালোবাসা কি তার কোনো আবিধানিক মানে আমার কাছে নেই, তবে আমার কাছে ভালোবাসা মানে একটা অদ্ভুত যন্ত্রণা। আপনাকে দেখলে আমার হৃৎপিণ্ডটা অবাধ্য হয়ে ওঠে, আপনার সামনে দাঁড়ালে ভয় শরীর কাঁপলেও হৃদয়ের কোনো কোনায় অদ্ভুত প্রশান্তি নামে। কিন্তু যখন দেখি অন্য কোনো নারী আপনার বাহুলগ্নে হতে চাইছে, তখন আমার এই কলিজাটা পুড়ে খাক হয়ে যায়। জানেন কেমন কষ্ট হয় সেটা? একটা ডুবন্ত মানুষ অক্সিজেন ছাড়া যেমন একটুখানি নিঃশ্বাসের জন্য ছটফট করে, ঠিক তেমনটাই আমার অবস্থা হয়। এই তীব্র দহনকে লোকে কি বলে আমার জানা নেই, তবে আমি এই দহনটাকে আমার ভালোবাসা মনে করি, আর সেই ভালোবাসাটা শুধু আপনার জন্য। হৃদির এই পাগলামি আর তার চোখের ওই অবাধ্য সত্যির দিকে তাকিয়ে শুভ্র আর নিজেকে সামলাতে পারল না। সে বুঝতে পেরেছে এই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে তার দীর্ঘদিনের গড়ে তোলা পাথরের দেওয়ালটা ধসে পড়বে। সে যেই এই মায়ায় আটকে যেতে চায় না, কিন্তু এই মুহূর্তে হৃদির সান্নিধ্য তার ভিতরে এক তীব্র অস্থিরতা তৈরি করেছে। শুভ্র চোখ বন্ধ করে নিজের হাতে মুঠো শক্ত করল, তারপর দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, বেরিয়ে যা আমার রুম থেকে, আজ থেকে আমার সামনে কখনো আসবি না তুই। শুভ্রের এই কর্কশ কণ্ঠস্বরে হৃদির ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার বদলে যেন আরো সাহসী হয়ে উঠল। তার বছরের পর বছর জমানো আবেগগুলো আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। সে এক ঝটকায় এগিয়ে গিয়ে শুভ্রের শার্টের কলারটা খামচে ধরল। শুভ্র চমকে গেল। হৃদি তখন কাঁপছে, কিন্তু তার চোখে তখন জেদ। সে প্রায় চিৎকার করে বলে উঠল, আমাকে ভালোবাসতে কি হবে আপনার? কোন দিক দিয়ে কি কম পড়বে আপনার? জানেন শুভ্র ভাই, আপনি আমার কৈশোরী জীবনে সেই পুরুষ যাকে সেই কাল থেকেই আমি এই হৃদয়টা দিয়ে বসে আছি। আমি এতদিন চুপচাপ সবটা সহ্য করেছি, কারণ আপনি বরাবরই গাম্ভীর্য নিয়ে থাকতেন। আমি ভয় পেতাম, মনে মনে ভেবেছিলাম একদিন ঠিক সাহস করে বলবো,
কিন্তু হঠাৎ আপনার বিয়ে ঠিক হয়ে গেল। আমার সব সাহস নিমেষেই শেষ হয়ে গিয়েছিল। আপনার যদি সত্যি আজ বিয়ে হয়ে যেত, তবে এই রিধি নামক মেয়েটা নির্ঘাত পাগল হয়ে যেত। কোন একদিন হয়তো আপনি আমাকে রাস্তার ধারে পাগল বেশে দেখতে পেতেন। আমি মিথ্যে বলছি না শুভ্র ভাই, আমি সত্যি ভালোবাসি আপনাকে।